এক ক্লিকেই প্রায় 10,000 কোটি টাকা চুরি করে। 2016 সালে 4ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের 10 তলায় হাই সিকিউরিটিতে রাখা একটি প্রিন্টার হঠাৎ করেই সমস্যা দেখা দেয়। আর তারপর থেকেই প্রিন্টারটা কাজ করা বন্ধ করে দেয়। এই প্রিন্টারটা ব্যাংকের সফটওয়্যারের সঙ্গে কানেক্ট ছিল, তাই ব্যাংকে যখনই কোনো লেনদেন হতো তা প্রিন্টারে প্রিন্ট হয়ে যেত। কিন্তু সেই দিন প্রিন্টারটা কাজ করছিল না। শুধু আজকেই নয়, এই প্রিন্টারটা গত 1 মাস ধরে কাজ করছিল না। এর ফলে এটাকে রেগুলার সমস্যা মনে করে কেউ তেমন গুরুত্ব দেয়নি। তবে এই একটা ভুলের কারণেই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে যায় প্রায় 10,000 কোটি টাকা। এই এত বড় ডাকাতি হয়েছিল কয়েকটা কিবোর্ড ও মাউসের ক্লিকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা ছিল একটা সাইবার অ্যাটাক। এই অ্যাটাকটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকিং গ্রুপ লাজারাস এর নামে। কিন্তু এখানেই একটা প্রশ্ন, সামান্য একটা প্রিন্টারের মাধ্যমে প্রায় 10,000 কোটি টাকা কিভাবে হাতিয়ে নিল? বাংলাদেশ সরকার কি সেই হ্যাকারদের ধরতে পেরেছিল? আর তারা কি সেই 10,000 কোটি টাকা ফেরত দিয়েছিল? আর আপনি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। 2015 সালের মে মাস, বাংলাদেশ ব্যাংক ডাকাতির ঠিক 9 মাস আগেই ফিলিপিনের ম্যানিলাতে আরসিবিসি ব্যাংকে 4টি অ্যাকাউন্ট ওপেন করা হয়। আর এই 4টি অ্যাকাউন্টে $500 করে রাখা হয়। তবে এই অ্যাকাউন্ট ওপেন করার পর সেই অ্যাকাউন্ট যারা খোলে তারা আর কোনোদিনও আরসিবিসি ব্যাংকে যায়নি। তবে এখানে একটি ভয়, এই 4টি অ্যাকাউন্টই ছিল বাংলাদেশ ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত। কিন্তু কিভাবে, চলুন সেই কাহিনীটাই জানি। 2016 সালে জানুয়ারি মাসে ব্যাংক ডাকাতি হওয়ার ঠিক 1 মাস আগেই রাসেল আলম নামে একটা অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে ইমেলের মাধ্যমে একটা জব অ্যাপ্লিকেশন পাঠানো হয়। আর এই জব অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল একটা সিভি আর কিছু এক্সাস্ট ফাইল। ইমেলটা দেখতে সাধারণ ইমেলের মতো হলেও এটা কোনো সাধারণ ইমেল ছিল না। মূলত ওই ইমেলটাই ছিল হ্যাকারদের পাতানো ফাঁদ। ওই যে সিভি আর অ্যাটাচ ফাইলেই লুকোনো ছিল এমন কিছু ম্যানুয়াল, যেগুলো দিয়ে হ্যাকাররা পরবর্তীতে ব্যাংকের সিস্টেম হ্যাক করে নেয়। তবে 2016 সালে জানুয়ারি মাসে ব্যাংক হ্যাক করলেও তখন তারা টাকাগুলো চুরি করেনি। তারা প্রায় 1 মাস ধরে ব্যাংকের সবকিছু খুঁটিনাটি বিষয় জানতে থাকে। তারপর 4ই ফেব্রুয়ারি 2016 হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে লাস্টবারের মতো আবারও ঢোকে। তারপর তারা ম্যানুয়ালের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সুইপ সিস্টেমের অরিজিনাল ডকুমেন্ট কালেক্ট করে রেখেছিল। আর এই ডকুমেন্টের মাধ্যমেই তারা সুইপ আইডিগুলোর পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেয়। তারপর তারা 4ই ফেব্রুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে নিউ ইয়র্ক রিজার্ভ ব্যাংকে 35টা পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। আর এই 35টা পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে তারা $951 মিলিয়ন ট্রান্সফার করে। এরপর তাদের কাজ শেষ হয়ে যায়। পরের দিন মানে 5ই ফেব্রুয়ারি যখন নিউ ইয়র্ক ব্যাংক ওপেন হয় তখন তারা সেই 35টা পেমেন্ট রিকোয়েস্ট একে একে গ্রহণ করতে থাকে। কিন্তু নিউ ইয়র্ক ব্যাংক জানতো না এই 35টা রিকোয়েস্ট হ্যাকাররা পাঠিয়েছে। তবে এই পুরো 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ছুটির দিনে ট্রান্সফার করা হয়। তাই বাংলাদেশ ব্যাংকের কর্মীরা জানতোই না যে ব্যাংক থেকে এত বড় চুরি হয়েছে। তারপর তারা রবিবার ব্যাংকে এসে সেই খারাপ প্রিন্টারটা প্রথমে ঠিক করায়। এবার যেহেতু প্রিন্টারটা ব্যাংকের সফটওয়্যারের সাথে কানেক্ট, তাই ঠিক হওয়ার সাথে সাথেই প্রিন্টার চুরি হওয়া প্রায় 10,000 কোটি টাকার 35টা রিকোয়েস্টের ডকুমেন্ট প্রিন্ট করে দেয়। তখন ব্যাংক কর্মীরা একেবারেই হতবাক হয়ে যায়। তারা দেখতে পায় ব্যাংক থেকে 35টা পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে এশিয়ার বিভিন্ন লোকেশনে। তখন তারা এ বিষয় জানতে পারে
এতক্ষণে নিউ ইয়র্ক ব্যাংক থেকে শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামে এক ব্যাংক অ্যাকাউন্টে প্রায় $20 মিলিয়ন অলরেডি ট্রান্সফার হয়ে যায়। তারপর বাংলাদেশ ব্যাংক নিউ ইয়র্ক ব্যাংকে এই 35টা রিকোয়েস্ট বন্ধ করার কথা বলে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। নিউ ইয়র্ক ব্যাংক শনি ও রবিবার বন্ধ থাকে, তাই সোমবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বাংলাদেশ ব্যাংকের আর কোনো উপায়ই থাকে না। তবে এখানেই একটা টুইস্ট আসে, ভাগ্যটা বাংলাদেশের সাথে ছিল। হ্যাকাররা যে 35টা রিকোয়েস্ট পাঠিয়েছিল তার মধ্যে 30টা নিউ ইয়র্ক ব্যাংক আটকে দেয়, কারণ সেই 35টা রিকোয়েস্টের মধ্যে এমন একটা লোকেশন ছিল, সেই লোকেশনের কারণেই 30টা রিকোয়েস্ট নিউ ইয়র্ক ব্যাংক আটকে দেয়। এখানে জুপিটার নামে একটা শব্দ ছিল, আর এই জুপিটার শব্দটা এমন একটা শিপিং কোম্পানির সাথে যুক্ত ছিল যারা আমেরিকার নিষেধাজ্ঞা না মেনে ইরানে তেল সাপ্লাই করেছিল। তাই আমেরিকা তাদের ব্যাংকিং সিস্টেমে জুপিটার শব্দটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল। আর এই একটা জুপিটার শব্দের জন্য 30টা পেমেন্ট আটকে দেয়। তারপর আরও কয়েকটি পেমেন্ট আটকে দেওয়া হয়। পরপর এত টাকা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে দেখে নিউ ইয়র্ক ব্যাংকের কিন্তু এখনও 5টা পেমেন্ট চলমান ছিল, আর এর মাধ্যমে $101 মিলিয়ন ট্রান্সফার হচ্ছিল। আর এই 5টা চলমান পেমেন্টের মধ্যে একটা পেমেন্ট শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনে পাঠানো হয়েছিল। এই পেমেন্টটার ভ্যালু ছিল প্রায় $20 মিলিয়ন। আর এত বড় অ্যামাউন্ট এই ছোট্ট শালিকা ফাউন্ডেশনে পাঠানো দেখে ব্যাংক কর্মীদের সন্দেহ হয়, তাই তারা এই পেমেন্টটিকে ভেরিফাই করার জন্য জার্মানির ডয়েশ ব্যাংকে পাঠায়। জার্মানির ডয়েশ ব্যাংকেরও সন্দেহ হয়, কারণ এই ট্রানজ্যাকশনে ফাউন্ডেশন বানানটা ভুল করে ফাউন্ডেশন বানান লেখা ছিল, তাই তারা এই $20 মিলিয়ন আটকে দেয় এবং তারা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে সেই $20 মিলিয়ন ফেরত দেয়, কিন্তু তখনও $81 মিলিয়ন ট্রান্সফার হচ্ছিল। এই ভিডিওর শুরুতে 4টি অ্যাকাউন্টের কথা বলেছিলাম। এই $81 মিলিয়ন এই 4টি অ্যাকাউন্টেই ট্রান্সফার হচ্ছিল, কিন্তু ফিলিপিনের আরসিবি ব্যাংক বন্ধ থাকায় সেই ট্রানজ্যাকশনগুলো কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। আর এই সুযোগটাই হ্যাকাররা কাজে লাগিয়েছিল, আর তারা পরবর্তীতে ওই 4টি অ্যাকাউন্ট থেকে $81 মিলিয়ন পিএসএল রেমিটেন্স কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তার 10 দিন পর ওই $81 মিলিয়ন ম্যানিলা সোলের নামক এক ক্যাসিনোতে পাঠিয়ে সেখান থেকে তারা ক্যাশে কনভার্ট করে নেয়। তাহলে এবার ভাবুন তো, তারা কতটা প্ল্যানিং করে এই ব্যাংক ডাকাতিটা করেছিল। এই পুরো ঘটনায় 2জন চাইনিজ লোকের নাম উঠে আসে। তারা টি জাই এবং কাউশো নামের 2জনকে পাওয়া যায়। তারাই মূলত আরসিবিসি ব্যাংকে এই 4টি অ্যাকাউন্ট খোলে। কিন্তু মেন কালপিট এরা 2জন ছিল না, এদের পিছনেও আরেকজন ছিল। এদের 2জনকে জিজ্ঞেস করার আগেই তারা চীনের ম্যাকাওতে পালিয়ে যায়। আর ম্যাকাও ছিল চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে তাদের গ্রেপ্তার করা প্রায় অসম্ভব ছিল। তবে এফবিআই যখন পুরো ঘটনার তদন্ত শুরু করে, এমন কিছু তথ্য সামনে রাখে যা শুনলে আপনিও চমকে উঠবেন। 2014 সালে লেজার্স নামক উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গ্রুপ ঠিক একইভাবে সনি পিকচার সিস্টেম হ্যাক করে নিয়েছিল। আর বাংলাদেশের ব্যাংক হ্যাক করার জন্য যে কোডগুলো ব্যবহার করা হয়েছিল তার মধ্যে কিছু কোরিয়ান শব্দও ছিল, এবং যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল সেই আইপি অ্যাড্রেসটি ছিল নর্থ কোরিয়ার। 2014 সালের সনি পিকচার এবং 2016 সালে বাংলাদেশের ব্যাংক হ্যাক করতে একই ইমেল ব্যবহার করা হয়েছে। আরও শকিং করা তথ্য হলো, এই লেজার্স হ্যাকিং গ্রুপকে ডাইরেক্ট উত্তর কোরিয়া সমর্থন করে। এক কথায় বলতে পারেন এটা উত্তর কোরিয়ার ইনকামের একটা সোর্স। আর যখন এই লেজার্স গ্রুপকে দায়ী করা হয়, তখন উত্তর কোরিয়া বলে অন্য দেশগুলো তাদের নাম খারাপ করার জন্য এই কাজগুলো করছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই এত বড় ঘটনাকে বাংলাদেশ ব্যাংক ঢাকতে চেয়েছিল, তাই তারা একটা প্রাইভেট আইটি ফার্মকে হায়ার করে এই সাইবার অ্যাটাকের সমস্ত প্রমাণ লোপাট করার জন্য। আর এফবিআই তদন্ত শুরু করার আগেই তারা অনেক প্রমাণ লোপাট করে ফেলে। এর ফলে
এফবিআই এই কেসটা বেশিদূর নিয়ে এগোতে পারে না। এরপর সিআইডিকে এই ঘটনার দায়িত্ব দেওয়া হয়। পরে সব ঘটনা সামনে আসে, আর তখন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর চাপে পড়ে দায় স্বীকার করে এবং তারপর সে তার পদ থেকে রিজাইন করে। এই হ্যাকিংয়ের পরের ঘটনাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, অনেকেই মনে করে এর পেছনে ব্যাংকের কোনো কর্মকর্তারও হাত আছে। আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।